আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো রয়েছি। তবে আজকে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব, আপনার শিরোনামে দেখেছেন মার্জিন ঋণের নতুন শর্ত, সীমিত আয়ের ব্যক্তিরা বাদ পড়ছেন, মার্জিন ঋণ তারা আর পাবেন না। পাশাপাশি আরেকটি নিউজের সাথে সংযুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে মূলধন সংকটে 23টি ব্যাংক, ঘাটতি 1,11,000 কোটি টাকা। এবং সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হচ্ছে, এই নিউজটি যখন পাবলিশ করা হয়েছিল তখন রাত বাজে 11টা 20 মিনিট। শেয়ার নিউজ 24-এ 11টা 20 মিনিটে এই নিউজটা গতকাল রিলিজ করা হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন যে এই নিউজগুলো কেন এই এত গভীর রাত্রে করা হয়েছে, কেন, কি কারণে। এবং আজকে বাজারকে যে ফেলে দেওয়া হলো, আজকে 31 পয়েন্ট বাজারে সূচকের পতন হয়েছে। এবং আজকে দেখুন, যত বেলা বেড়েছে সূচকের পতন তত ক্রমান্বয়ে বাড়ছে। এর কারণটা হলো, যখন এই মার্জিন ঋণের খবরগুলো বিভিন্ন জায়গায় ভয় দেখিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক তখন আমার আপনার মতো সাধারণ বিনিয়োগকারীরা ভয় পেয়ে তারা বের হয়ে গেছে, বা হয়তো কেউ কেউ লস দিয়ে, বা কেউ কেউ হয়তো অল্প পরিমাণ কিছু লাভ নিয়ে, বা কেউ কেউ টাকা ফ্রি করার জন্য এই রাস্তায় বা এই পথে অবলম্বন করেছে। সো আমরা মার্জিন ঋণের বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, যে নতুন নীতিমালা কি আসতেছে মার্জিন ঋণ নিয়ে, এটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। ব্যাংক সেক্টরে যে 23টি ব্যাংকের যে ঘাটতি রয়েছে সেটা নিয়ে আমরা আপনার সাথে আলোচনা করব। আমি আশা করছি যে বিষয়টা আপনাদের জানা দরকার, বিষয়টা বোঝা দরকার, বিষয়টা অবশ্যই আপনাদের জানা দরকার। যদি এই বিনিয়োগ সেক্টরে, এই বিনিয়োগ বাজারে আমরা যারা বিনিয়োগকারী রয়েছি, মার্জিন ঋণের ফাংশনটা কেন, এই নীতিগত পরিবর্তন আসছে, কী জন্য আসছে, এটা আমাদের জানা দরকার। ভয় নেই, আমরা তখনই ভয় হব যখন কেউ আমাদের দেখার নেই, বা কেউ যখন এটা লুক আফটার করবে না। আমরা কখনোই এত বড় একটা মার্কেটকে এই গোজামিল দিয়ে চলে এই কথাটার উপর বিশ্বাস করতে চাই না। সুতরাং আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। সো মার্জিন ঋণ নিয়ে আমরা আলোচনা করি। এখানে বেশ কিছু পয়েন্ট আছে, সেটা আমি একটু আলোচনা করে বলি, তারপরে আমরা আলোচনা করব। মার্জিন ঋণের নতুন শর্তের মধ্যে রয়েছে যে 1 বছরে কমপক্ষে 5 লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। অর্থাৎ আপনার পোর্টফোলিওতে 1 বছরে মিনিমাম 5 লক্ষ টাকা থাকতে হবে। কারণ হঠাৎ করে আপনি আসবেন, হঠাৎ করে আপনি মার্জিন ঋণ নেবেন, হঠাৎ করে কোনো সময় কিছু বিনিয়োগকারী আছেন যে নতুন বাজারে এসেছেন, কিছু বুঝে ওঠার আগেই মার্জিন ঋণের একটা ফাঁদ আমাদের বিভিন্ন ব্রোকার হাউসে বা এক্সচেঞ্জ হাউসে থাকে। এটা তাদেরকে বোঝানো হয়, মিসলিডিং করানো হয়, ঠিক আছে। সো সে যেহেতু 1 বছরের আগে সে আর মার্জিন ঋণ পাবে না, তখন সে 1 বছরে অনেকটা সে কিন্তু জানতে পারবে, জানতে পারবে যে মার্জিন ঋণের ফাংশনটা কী। যেহেতু সে বিনিয়োগ বাজারে 1 বছরে যদি তার 5 লক্ষ টাকার ট্রানজ্যাকশন থাকে, তাহলে সে অনেকটাই বিনিয়োগ বাজার ব্যাপারে অবগত হয়। সুতরাং এই জায়গাটা খুব একটা ভালো সিদ্ধান্ত। আমি সামগ্রিকভাবে আলোচনা করার পর আমি আমার মন্তব্য তুলে ধরবো, এবং আপনাদের কাছে প্রশ্ন থাকবে যে মার্জিন ঋণের যে নতুন সংশোধিত নীতিমালা এটা এসেছে, এটা আসলে ভালো কিনা এটা আপনারা বলবেন, ঠিক আছে না। যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি নতুন মার্জিন বিধিমালা রহিতকরণ 2025-এর খসড়া প্রকাশ করেছে, যার লক্ষ্য শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা। আমি আবার একটু পড়ে শোনাই যে লক্ষ্যটা হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা। এই নতুন নিয়ম অনুযায়ী শেয়ার কেনার জন্য মার্জিন ঋণ পেতে হলে একজন বিনিয়োগকারীকে 1 বছরে গড়ে কমপক্ষে 5 লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। সো এটার মধ্যে ভয়ের কি কারণ থাকলো? এটার মধ্যে কোনো ভয়ের কিছু নেই। আমরা এটাকে ভয় আকারে প্রকাশ করছি, ঠিক আছে। এটাকে আমরা খাওয়ানো হয়েছে আজকে বিনিয়োগকারীদেরকে, যে মার্জিন ঋণের একটা ট্র্যাপ মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই কারণে নিউজটা রিলিজ করা হয়েছে 11টা 20 বা 11:30টার দিকে। অনেক জায়গায়, অনেক পত্রিকায় নিউজ এখনও আসে নাই, অনেক পত্রিকায় নিউজ এসেছে দুপুর 12টার পরে। যে এগুলোর একটা গসিপ ছড়ায় দেওয়ার জন্য, যে তোমরা এখন বের হয়ে যাও। আমি বা আমার এই পরিবারের সাথে আমি যে বক্তব্যটা দিয়ে সবসময় আপনাদের শেয়ার করতে চাই, খুব সাবধানতার সাথে আপনাকে এই নিউজগুলো পড়তে হবে, জানতে হবে যে কেন এই নিউজ এত রাত্রে করা হলো, কী কারণে করা হলো। অনেক সময় দেখবেন যে একটা যদু মধু কোম্পানিকে নিয়ে একটা ভালো একটা নিউজ তৈরি করা হবে, এটার অর্থ কিন্তু বুঝতে হবে। অর্থ বুঝতে হলো এটাই যে যারা এইসবের
পিছনে জড়িত, তারা কিন্তু আগে কালেকশন করবে। ধরুন যে কোনো জিনিস, আপনার গাছের আম রয়েছে, আপনি আম বা আপনার যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি যদি আলোচনা করেন, সো তারা আগে সেটা কালেকশন করে নেবে। এরপর আমের গুণাগুণ, আমের ভিটামিন কি, আমের পুষ্টিগুণ কি, আম বিদেশে কতটুকু লাগবে, আপনি আম কীভাবে সংরক্ষণ করতে পারবেন, এটা নিয়ে আপনি আমের উপর একটা বিশাল একটা নিউজ করে আপনি পত্রিকায় আপনি নিউজ করলেন। এর মধ্যে কী করেছেন আপনি, আপনার যতটুকু এলাকায় আম দরকার আপনি অলরেডি গোডাউনে স্টক করে ফেলেছেন। এখন সবাই তো আমের পিছিয়ে দৌড়াইতেছে, আপনি তখন দাম দ্বিগুণ বাড়ায় দিয়ে আস্তে আস্তে আম বিক্রি করতেছেন। এই যে স্টক কালেকশনের হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু কিচ্ছু জানায় নাই আমের গুণাগুণ কী, আম কীভাবে সংরক্ষণ করা যায়, বা আম কোথায় থেকে কী উপকারে লাগে, স্বাস্থ্যবিধি কী, আম খেলে শরীরে কী উপকার হয়, এসব কিচ্ছু ব্যাখ্যা করে নাই। কিন্তু যখন তার সংগ্রহ হয়ে গেছে তখন কিন্তু সে আমের গুণাগুণ, স্বাস্থ্যবিধি, আমের মানে ভিটামিন কী কী উপকারে আসে সব কিছু লিখে মাইকিং করছে, বিভিন্ন পোস্টার করছে বা পত্রপত্রিকায় নিউজ ছড়িয়ে দিয়ে সবাইকে উন্মাদ করে ফেলেছে। সো এইটাই কিন্তু আমাদের বিনিয়োগ সেক্টরে সবসময় হয়ে থাকে। সেই জন্য নিউজটা কখনো আশীর্বাদ, কখনো বা অভিশাপ হিসেবে আসে। সো আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি, আরও একটা আলোচনা করবো, সাথে থাকুন। সো আরেকটা বিষয় আছে, যেখানে যাদেরকে নিয়মিত আয়ের উৎস নেই তাদেরকে কিন্তু মার্জিন ঋণ আর দেওয়া হবে না, যেমন ছাত্র, গৃহিণী, অবসরপ্রাপ্ত। ঠিক আছে? তো যারা ছাত্র রয়েছেন তারা আর মার্জিন ঋণ পাবেন না, কারণ আপনি তো নিয়ে তো আয়ের উৎস নেই। আপনি না বুঝে শুনে হঠাৎ করে আবেগ বশবর্তী হয়ে আপনি যখন মার্জিন ঋণ নেবেন তখন আপনার জন্য এটা বড় হুমকি। সেম গৃহিণী, সে অবসরপ্রাপ্ত যারা আছেন এই বিনিয়োগ বাজারে, তাদের তো নিয়মিত আয়ের উৎস নেই। যখন আপনার ক্যাপিটালটা চলে যায় তাহলে তো আপনাকে একটু বিপদগ্রস্ত হতে হয়। আপনার যে ক্যাপিটাল, এটা যদি হারিয়ে ফেলেন তাহলে তো আপনাকে বিভিন্ন রকম মানে পরিবার নিয়ে ঝুঁকির মধ্যে পড়তে হবে। সুতরাং তাদেরকে মার্জিন ঋণ দেওয়া হবে না। এটা একটা চমৎপ্রদ ডিসিশন, এটার মধ্যে কোনো তুলনা চলে না। ঠিক আছে না? আরেকটা আছে, যেমন মার্জিন চুক্তি নবায়নযোগ্য হবে 1 বছরের জন্য। আপনি সেটা যদি উভয় পক্ষের সম্মতি থাকে সেখানে আবার আপনি এক্সটেনশন করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, যাদেরকে মার্জিন ঋণ একেবারে দেওয়া হবে না, যেসব সিকিউরিটিজের জন্য, যেমন ধরেন আপনার হলো পিও রেশিওতে যদি 30-এর উপরে থাকে, যে সমস্ত কোম্পানির পিও রেশিও 30-এর উপরে থাকে সেই সমস্ত কোম্পানিতে মার্জিন ঋণ দেওয়া হবে না। সো আজকে আমরা আলোচনার রাত্রে যেটা আমরা আলোচনা করব বা আর একটা ভিডিও আপনাদেরকে দিব, যে পিও রেশিওর 30-র উপরে কোনগুলো রয়েছে বা আগামীতে ফোকাসটা কীভাবে আসবে সেটার উপর ভিত্তি করে আমরা আরেকটা ভিডিও দেবো। এখন এটা একটু আলোচনা করি। যেমন আপনার আরেকটা বিষয়, যে বন্ধ কোম্পানি, কোনো বন্ধ কোম্পানিকে আর মার্জিন ঋণ দেওয়া হবে না। বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, এসএমই, এটিবি, ওটিসি, এসব কোনো কোম্পানিকে এগনেস্টে আর মার্জিন ঋণ দেওয়া হবে না। এর পাশাপাশি আরেকটা বিষয় হলো যে অডিটের আর্থিক প্রতিবেদনে যদি ভুল থাকে, অর্থাৎ ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্টে যদি কখনো ভুল থাকে কোনো কোম্পানির, সেই কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে মার্জিন ঋণ দেওয়া হবে না। এটা একটা খুবই চমকপ্রদ একটা ডিসিশনগুলো নেওয়া হয়েছে। আমি খুবই সন্তুষ্ট হয়েছি, কারণ বাজারকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, বাজারকে যদি বিনিয়োগকারীদের যদি সুরক্ষা দিতে হয়, তাহলে সুন্দর আইনের ব্যবহার থাকতে হবে। হ্যাঁ, এমন একটি সন্তানকে যদি আপনি আগুনের কাছে বসে রাখেন আর আগুনের হাত দিলে কি হবে এটা যদি না আপনি বলে রাখেন, বা সেখানে যদি একটু ব্যারিয়ার না রাখেন, একটা ওয়াল যদি না দেখি, যেমন আমরা আগুন ক্যান্ডেল যখন করি, হারিকেন যেটা, চারিদিকে দিয়ে কিন্তু কাঁচ দেওয়া থাকে। ঠিক আছে? 2টা কারণ, একটা হচ্ছে যেন বাতাস লেগে আগুনটা যেন নিভে না যায়, পাশাপাশি হঠাৎ করে হাত লেগে যেন আবার আগুনে না পুড়ে যায়। তো সুতরাং আমরা অবশ্যই এই ধরনের রুলস, শক্ত রুলস দরকার, যেন কেউ ইচ্ছা করে আরেক সব মানে বা ভুলবশত আবেগপ্রণবত হয়ে মার্জিন নিয়ে যেন কেউ নিঃস্ব না হয়, এটা আমরা দেখতে চাই না। যে আমার বিনিয়োগকারী ভাই বোনেরা শাপলা চত্বরে মিছিল করতে হচ্ছে, কফিন মিছিল করতে হচ্ছে, তারা সিকিউরিটিজ মার্কেটে বিজনেস করে, তারা ইনভেস্টর আজকে রাস্তায় মিছিল করতে হয় তার ক্যাপিটালের জন্য, বিকজ এই ধরনের দুর্বল নীতিমালার কারণে আগের সেসব ছিল। সো আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারছি, এটা অত্যন্ত সুখবর, এবং আমরা চাই যেন এটা বলবৎ থাকে, এবং সেটা অবশ্যই মানে বাধ্য করতে হবে। এবং যারা মার্জিন ঋণ পাবেন তাদের জন্য নিয়মিত করের উৎস থাকতে হবে, পাশাপাশি আয়ের সার্টিফিকেট থাকতে হবে, এবং ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকতে হবে, তবেই তিনি মানে মার্জিন ঋণ পাবেন। আমি আরেকটু আপনাকে বলে রাখি যে পোর্টফোলিওর আকারের ভিত্তিতে কিন্তু মার্জিন ঋণের অনুপাত নির্ধারণ করা হয়েছে। যেমন 5 থেকে 10 লাখ টাকায় যারা পোর্টফোলিওতে রয়েছে তাদের 1:0.5,
এবং 10 লাখ টাকা উপরে যাদের 1:1 এই অনুপাতে তাদেরকে মার্জিন ঋণ দেওয়া হবে। সো মার্জিন ঋণ ব্যাপারে আমরা দীর্ঘদিন আমাদের একটা জল্পনা কল্পনা ছিল, বা আমরা এটা নিয়ে বারবার হোঁচট খেয়েছি, বিনিয়োগকারীরা বারবার বিভিন্ন রকম মানে কী বলেছে, আমি এটাকে কীভাবে বোঝাতে চাই যে আবেগপ্রবৃত্ত হয়ে, হ্যাঁ, ইমোশনাল হয়ে অনেকেই মার্জিন ঋণের কারণেই একেবারে টাকা, তার তো যে ক্যাপিটাল ছিল সেটা চলে গেছে, আরও টাকা না দেওয়ার কারণে তাকে পালিয়ে বেড়াতে হয়েছে। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে মার্জিন ঋণ। সুতরাং এই ধরনের আইন আমি বিশ্বাস করি বাজারকে নিরাপত্তা দিবে এবং বাজারকে দীর্ঘমেয়াদী স্টেবল সিচুয়েশন নিয়ে আসার জন্য খুবই ভালো। সো আপনারা যারা বিনিয়োগকারী রয়েছেন, ভয়ের কোনো কিছু নাই। কোনো অবস্থাতেই এসব আইন বিনিয়োগকারীর বিরুদ্ধে নয়, সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে, এবং আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য এই ধরনের আইন আপনার আমার সকলের পাশে থাকবে। সুতরাং চেষ্টা করবেন, আমি বারবার আপনাদের বলেছি যে ফ্রিজ মানি, লেজার মানি যদি থাকে তবেই আপনি বিনিয়োগ বাজারে সেগুলো নিয়ে আসবেন, এবং চেষ্টা করবেন যেন আপনার এই মানে মার্জিন ঋণ থেকে মুক্ত থাকতে পারেন, এবং আপনার যতটুকু ফ্রি ক্যাপিটাল রয়েছে সেটা নিয়ে আপনি ধীরে ধীরে এগিয়ে চলুন, এই প্রত্যাশা করি। এবং মার্জিন ঋণ ব্যাপারে যে বিষয়ে দরকার হলে আপনি আরও কোনো সিনিয়রের কাছ থেকে পরামর্শ নেবেন, বা মার্জিন ঋণের নেগেটিভ পজিটিভ আরও ডিটেলস আপনাকে জানা দরকার, সব কিছু জেনে শুনে বুঝে আপনি একটা সুন্দর পরিকল্পনা নেবেন। তবে যে সমস্ত কোম্পানি পি রেশিও আপনার 30-এর উপরে আর রয়েছে সেগুলোতে দিবে না, এটা অত্যন্ত একটি কনস্ট্রাকটিভ ডিসিশন আমি বিশ্বাস করি। এবং পাশাপাশি বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি এবং ওটিসি এবং এসএমই এই সমস্ত কোম্পানিকে আর আপনার মার্জিন দিবে না, এটাও কিন্তু একটা চমৎকার ডিসিশন। এবং এই যে মার্জিন ঋণ পাওয়ার জন্য যেসব ক্যাটাগরি মিট করা হয়েছে, আয়ের উৎস দেখা হয়েছে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের কথা বলা হয়েছে, সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট একটা কথা বলা হয়েছে, এটা কিন্তু অনেক অংশে বিনিয়োগকারীদের সহায়ক হিসেবে থাকবে বলে বিশ্বাস করি। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।